दे, किसको सुनाए जाके टूटे दिल का शोर में। কণ্ঠটা কর্ণগোচর হওয়া মাত্র জাংকুক থমকে গেল। দৃষ্টিপটে স্পষ্ট হলো এক নারীর অবয়ব। সে ধীরে সুস্থে পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে আসতে জাংকুকের চোখে ঠেকলো একজোড়া মায়াবী মেয়েলি চোখ। আপাদ মস্তক তার বস্ত্রের আস্তরণে আবৃত, মুখে এক টুকরো কাপড়ের নিকাপে ঢাকা, পরনে শুভ্র রাজকীয় গাউন ড্রেস যা বিশেষভাবে তার জন্যই প্রস্তুত। হাঁটার ধরনে রাজকীয় সত্তা দর্শনীয়। তবে জাংকুকের কাছে মূল আকর্ষণের কারণ থাকলো রাজকুমারীর দুটো চোখ, যার রং হালকা বাদামি। জাংকুক কিছু মুহূর্ত স্থির থেকে সেদিকে তাকিয়ে থাকাকালীন রাজকুমারী আবারও বলতে শুরু করলো, ভুল মার্জনা করবেন আপনার এমন পরীক্ষা নেওয়ার জন্য। তবে আপনার সতর্কতা আর তীক্ষ্ণতাই জানান দিচ্ছে আপনার বিষয়ে শোনা প্রত্যেকটা প্রশংসাই সত্য। জাংকুক আনমনে ভাবলো, এই মেয়ে অতুলনীয়, যে কিনা ইচ্ছে করে তাকে পরোক্ষ করলো, আবার সে কাজের ক্ষমাও চাইছে। ভাবতে ভাবতে সে ঠোঁটের কোণে সম্মোহনী হাসি ফুটিয়ে বলল, কোনো সন্দেহ থাকলে চাইলে আরেকবার পরোক্ষ করে দেখতে পারেন রাজকুমারী। জাংকুকের কথার জোর আর আত্মবিশ্বাস দেখে তে ক্রমশ বিস্মিত হলো। জাংকুক তার ধারণার ঊর্ধ্বে, তার কল্পনার ঊর্ধ্বে, এমনকি তার তুলনায় প্রতিক্রিয়ায়ও এগিয়ে, যেটা থেকে কিছুটা বিভ্রান্ত করলো। তবুও সে নিজেকে সামলে বলল, এখন বিশ্রাম করুন, সন্ধ্যায় তলোয়ার লড়াইয়ে না হয় আপনার দক্ষতা প্রমাণ করবেন। খোলা ময়দানে জাংকুক আর তে মুখোমুখি দাঁড়িয়ে, তাদের দুজনের হাতে ধারালো তলোয়ার। জাংকুক দক্ষ হাতে তলোয়ার ঘুরিয়ে দুজনের মাঝে স্থির করলো। তে শুরু করার অনুমতি দিতেই তাদের দুজনের তলোয়ারের একে অপরের সাথে সংঘর্ষ হতে থাকে। জাংকুক থেকে সুযোগ করে দিতে হামলা না করে তার প্রত্যেকটা কৌশলী হামলার প্রতিরক্ষা করছিল। একটা সময় তে হাঁপিয়ে গিয়ে অবিচল থেকে প্রশ্ন করলো, আপনি কেন হামলা করছেন না? জাংকুক কিঞ্চিত হেসে তের কথার প্রত্যুত্তর করলো, আপনাকে কিছুটা সুযোগ করে দিচ্ছিলাম। জাংকুকের কথায় তের রাগ হয়। সে দাম্ভিক সুরে বলল, আপনি হামলা করুন রাজকুমার, এভাবে লড়াই হয় না। ঠিক আছে, তাহলে প্রস্তুত হন। আমি সর্বদাই প্রস্তুত। তেকে প্রস্তুত দেখে জাংকুক তলোয়ার তুলে হামলা করতেই তে তার তলোয়ার দিয়ে জাংকুকের তলোয়ার রুখে বিপরীতে হামলা করলো। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে দক্ষ তলোয়ারবাজদের মতো লড়াই চলতে থাকে। জাংকুক এই লড়াই ভালোই উপভোগ করছিল। এক পর্যায়ে জাংকুকের পরপর হামলা সামলাতে না পেরে তে পিছাতে থাকে। জাংকুকের পরবর্তী হামলায় তার হাত থেকে তলোয়ার ছুটে মাটিতে পড়ে যায়। সেই সুযোগে পেছন থেকে গিয়ে জাংকুক তের গলার কাছে ধারালো তলোয়ার ধরে কাছাকাছি এসে দাঁড়ালো। এমন পরিস্থিতিতে তে কিছুটা ভরকে গেল। তীর তীর করে তার ঠোঁট কাঁপতে লাগলো। জাংকুক তের দিকে না তাকিয়েই অনায়াসে তার অবস্থা বুঝতে পারলো। সে সন্তুষ্ট হয়ে ঠোঁটে বাঁকা হাসি নিয়ে ফিসফিসিয়ে তের কানের কাছে মুখ নিয়ে বলল, মহামান্য রাজকুমারী, আপনি কি আমাকে আর একটু পরোক্ষ করে দেখতে চান? যদিও এটা স্পষ্ট যে আমি আপনার উপরে বিজয়ী, তাও সেটা অনায়াসেই। রাজকুমারী এতে অপমান বোধ করলো। এভাবে রাজকুমারীর কাছে হারার পর এমন কটাক্ষ করে কথা সে মেনে নিতে পারলো না। নিজ ক্রোধ সংবরণ করে সে রাজকুমার থেকে দূরত্ব তৈরি করে বলল, কাল ভোরে আবার দেখা হচ্ছে, তখন না হয় জানাচ্ছি। কথাটা বলে তে জাংকুককে পিছনে ফেলে দ্রুত কদমে প্রাসাদের ভেতরে চলে গেল। আজ তার আত্মসম্মানে লেগেছে। এই পর্যন্ত কারো কাছে সে পরাজয় বরণ করেনি। এই প্রথম মোকাবিলায় হেরে সে খুবই অসন্তুষ্ট। রাজকুমার সেটা বুঝতে পেরে অবলীলায় হেসে ফেললো। পরক্ষণে পা বাড়িয়ে সেও প্রাসাদের দিকে এগোলো। গভীর রাত, প্রাসাদের তিন পতন নীরবতা বিরাজমান। সকলে নিজ কক্ষে নিদ্রায় মশগুল। বারান্দায় দাঁড়িয়ে জঙ্গলের গভীরে জাংকুক দৃষ্টিবদ্ধ। প্রাসাদে কেউ সজাগ নেই দেখে সে তার ভ্যাম্পায়ার রূপে ফিরে এসে বিশাল ডানা চাপটে জঙ্গলের দিকে উড়ে চলে গেল। রাতের অন্ধকারে শিকার খোঁজার উদ্দেশ্যে বিশাল জঙ্গলের মাঝে হারিয়ে গেল এক দূরদর্শী শিকারী। ভোরেতে ঘোড়া সাওয়ারির জন্য বেরিয়ে এসে দেখলো জাংকুক আগে থেকে সেখানে উপস্থিত। জাংকুক তার সফেদ ঘোড়ার রেশমি পশমযুক্ত মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছে। দূর থেকে এই দৃশ্য চোখে পড়তেই তে সেখানে থমকে দাঁড়ালো। রাজকুমারের শরীরে এঁটে থাকা শুভ্র রংটা যেন তার গায়ে জ্বলজ্বল করছে। এই মুহূর্তে জাংকুককে দেখতে যেন কোনো এক কল্পনার মতন লাগছে। কল্পনায় এক রাজকুমার দেখতে যেমনটা হয় ঠিক তেমন। জাংকুকের মাঝে সেই সকল বৈশিষ্ট্য উপস্থিত, যে সকল বৈশিষ্ট্য যে কোনো নারীকে তার প্রেমে ফেলতে বাধ্য। তেকে স্থির এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুক তার এক ভ্রু তুলে তাকালো তের দিকে। তবু তে কোনো প্রতিক্রিয়া করলো না। তের মাঝে কোনো প্রতিক্রিয়া না দেখে রাজকুমার নিজে থেকে এগিয়ে এসে দাঁড়ালো তার পাশে। কাছাকাছি এসে তার মুখের সামনে আঙুল নিয়ে তুড়ি বাজাতে তের ভ্রম কাটলো। এমন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে সে লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিতেই জাংকুকের ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে তেকে আরো কয়েক ধাপের লজ্জায় ফেলতে বলল,
হয়তো আমি একটু বেশি সুদর্শন, তাই আপনার দৃষ্টিতে কোনো দোষ নেই। একে তো কাল রাতের হার, তার উপর রাজকুমারের সামনে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়া, সব মিলিয়ে তীর দমে গেল। রাজকুমারীকে এমন অবস্থিত হতে দেখে তাকে স্বাভাবিক করতে জাংকুক কথা ঘুরিয়ে বলল, যদি ভুল না হই তবে এটা আপনার ঘোড়া, তাই না? জি। ওর নাম কি? ওয়ার্ড, ওর নাম ওয়ার্ড। ও আমার সফর সঙ্গী, আমার বন্ধু। রাজকুমার তার এক হাত রাজকুমারীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, যদি রাজকুমারীর অনুমতি থাকে তবে কি আমিও আজ আপনার সফর সঙ্গী হতে পারি? রাজকুমারীর প্রশ্নেতে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রাজকুমারীকে কোনো প্রতিউত্তর করতে না দেখে রাজকুমার প্রশ্নসূচক দৃষ্টিতে এক ভ্রু তুলে তাকালো তার দিকে। তখন তে তাকে পাশ কাটিয়ে গিয়ে নিজের ঘোড়ার উপর চড়তে চড়তে ইশারায় দেখিয়ে বলল, ও পাশে আরেকটা ঘোড়া রয়েছে, চাইলেই সাথে আসতে পারেন। তে সম্মতি পেতেই জাংকুকের ঠোঁটে বিজয়ের হাসি নিয়ে তার দেখানো ঘোড়ায় উঠে বসলো। তে নিজের ঘোড়ার লাগাম টানতেই তার ঘোড়া চলতে শুরু করলো। তার পাশে চলতে লাগলো জাংকুকের ঘোড়াও। পাহাড়ি পথ ধরে আশেপাশে এগিয়ে চলছে জাংকুক আর তের ঘোড়া। পথে চলার মাঝে তে খেয়াল করলো একদল কিশোরী হেঁটে যাচ্ছে। তাদের নজর জাংকুকের উপর। তাকে দেখে একজন মিটমিট হেসে চলেছে। তে সেদিকে চোখ ছোট ছোট করে তাকাতে জাংকুক মাথার হুডি টেনে নিল। যেটা লক্ষ্য করা মাত্র তে আনমনে হেসে ফেলল। তখন তার কানে ভেসে এলো জাংকুকের আওয়াজ, চলুন রাজকুমারী, একটা প্রতিযোগিতা হয়ে যাক। তে অবাক হয়ে প্রশ্ন করলো, কিসের প্রতিযোগিতা? দেখা যাক ঘোড়া নিয়ে কে আগে শেষ সীমানায় পৌঁছাতে পারে। ঠিক আছে, করা যাক। দুজন একসাথে প্রস্তুত হতেই ঘোড়ার লাগাম টেনে পথের ধুলো উড়িয়ে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তের ঘোড়া দ্রুত বেগে ছুটে চলেছে, পেছনে ছুটে আসছে জাংকুকের ঘোড়াও। এক পর্যায়ে তে লক্ষ্যে পৌঁছাতেই যাচ্ছিল প্রায়, তবে আচমকা ঘটে গেল এক অঘটন। তার ঘোড়ার পা শিকড়ে বেঁধে ঘোড়া মাটিতে পড়ে গেল, যার দরুন রাজকুমারী বেগ সামলাতে না পেরে ঘোড়ার পিঠ থেকে উল্টে পাহাড়ি রাস্তার নিচে বড় খাটটায় পড়তে দিল, যেখানে একবার পড়লেই মৃত্যু নির্ধারিত। তবে নিচে পড়ার আগেই তে বিচক্ষণতার সাথে সেখানে থাকা একটা ঢাল আঁকড়ে ধরে ঝুলে পড়লো, কিন্তু ডালটা সে বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। অতি চাপে সেটা ভেঙে যেতেই তে নিচে পড়ে যেতে নিলে মুহূর্তেই একজোড়া পেশিবহুল শক্তপোক্ত হাত তাকে টেনে ধরলো। তে মুখ তুলে সেদিকে তাকাতেই দেখলো জাংকুক তার হাত টেনে ধরে রেখেছে। পরক্ষণেই আবার খাদের নিচের গভীরতায় দৃষ্টিপাত করে একটা ঢোক গিলল তে। জাংকুক তখন তাকে এক টানেই উপরে তুলে ফেললো। তাকে বেশি শক্তিও প্রয়োগ করতে হয়নি তেকে তুলতে। তে কিছুটা অবাক হলেও কৃতজ্ঞতা প্রকাশ করে রাজকুমারকে ধন্যবাদ জানাতে বলল, আপনাকে ধন্যবাদ রাজকুমার, আমার জীবন রক্ষা করার জন্য। রাজকুমার তেকে থামিয়ে বলল, ধন্যবাদ নয়, এর বদলে অন্য কিছু চাইবো আপনার কাছে। কি? সারা জীবনের জন্য আপনার হাত ধরতে চাই। আমাকে কি বানাবেন আপনার জীবন চলার সঙ্গী, যেন সারা জীবন এভাবেই আমার রাজকুমারীর প্রতিরক্ষায় নিয়োজিত থাকতে পারি? তে কিছুটা লজ্জা পেল, সাথে তার মনে জাংকুকের প্রতি ভালো লাগা কাজ করলো। সে জাংকুকের আবদারের উত্তরে বলল, এত রাজকুমারী থাকতে আমাকে কেন বিয়ে করতে চান আপনি? মনের গহীনে আপনাকে স্থান দিয়ে ফেলেছি, তাই। আমি কিভাবে মানবো যে আপনি আমাকে সত্যি ভালোবাসেন কিনা? আপনি তো কখনো আমার মুখও দেখেননি। এমনটা ভাবা আপনার ভুল, কারণ ভালোবাসা হয় অন্তর দিয়ে, মুখ দেখে নয়। বলুন, আপনি কি রাজি আমাকে বিয়ে করতে? আপনার পিতামাতাকে আমার প্রাসাদে আমন্ত্রণ করুন, আমি তাদের উপস্থিতিতেই আপনাকে নিজের জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে চাই। এর কথা কাটাতে রাজকুমার জাংকুক বলল, ওনারা আসতে পারবে না। এই মুহূর্তে তাদের হাতে রাজ্যের সমস্ত দায়ভার, যেহেতু আমি সেখানে উপস্থিত নেই। তবে আমি শীঘ্রই আপনাকে বিয়ে করতে চাই। বিয়ের পর না হয় তাদের সাথে দেখা করতে আপনাকে আমার রাজ্যে নিয়ে যাব। রাজকুমারী জাংকুকের কথায় বিশ্বাস করে বলল, ঠিক আছে। পুরো প্রাসাদ রাজকীয় সাজে সজ্জিত হয়েছে, চারিদিকে রাজকীয় আভিজাত্য বিরাজমান। প্রাসাদের আনাচে কানাচে ব্লাড রোজ দিয়ে সজ্জিত। আজ এখানে দূর দূরান্তের রাজা, রানী, রাজকুমার এবং রাজকুমারীরাও উপস্থিত। তাদের সবার উপস্থিতিতে কিছুক্ষণ আগে রাজকুমার জাংকুক এবং রাজকুমারী তের ঝাঁকঝমকপূর্ণভাবে বিবাহ সম্পূর্ণ হলো। সাথে রানী ইয়ঞ্জুন বেগম রাজকুমারী তেকে রাজ্যের নতুন রানী এবং রাজকুমার জাংকুককে নতুন রাজা হিসাবে ঘোষণা করলেন। সেখানে উপস্থিত সকলে তাদের দোয়া, শুভকামনা এবং অভিনন্দন জানালো। জাংকুক আর তে তাদের সিংহাসনে আহরণ করেছে। তাদের দুজনের দিকে সকলেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের একসাথে খুবই মানিয়েছে, যদিও তের মুখ এখনো নিকাবে আবৃত। আগত কয়েকজন রাজকুমারী ঈর্ষান্বিত হয়েছে রাজকুমারী তেকে দেখে। জাংকুক খেয়াল করলো তাদের সিংহাসনের পাশে একগুচ্ছ ব্লাড রোজ সাজানো। সে হাত বাড়িয়ে একটা ফুল নিতেই শরীরে বিদ্যুতের মতন একটা ঝাটকা অনুভব করলো। পরক্ষণেই তে জাংকুকের হাতে হাত রাখতে আশ্চর্যজনক ভাবে সে শরীরে আরো বেশি শক্তি অনুভব করছিল। জাংকুকের মনে তখন
অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে প্রশ্নের উত্তর হয়তো এই মুহূর্তে তার পিতাই তাকে দিতে পারবে। সবকিছুর মাঝে আজ তাদের বিবাহ এবং রাজ্য অভিষেক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। তে জাঙ্কুকের হাত ধরে নতুন জীবনে শুরু করলো। সকলের জন্য আজ রাজভোজের আয়োজন করা হয়েছে। সকলে ভোজ শেষ করে নিজ নিজ রাজ্যে ফেরার উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু জাঙ্কুককে সেই সময় কোথাও দেখা গেল না। রাতেতে বাসর ঘরে নিজ কক্ষে জাঙ্কুকের জন্য অপেক্ষারত অবস্থায় বসে আছে, কিন্তু বহু সময় অতিবাহিত হওয়ার পরও জাঙ্কুক আসছে না। কিছুক্ষণের মধ্যেই তের চোখ লেগে গেল। হঠাৎ করেই কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই তার ঘুম ভাঙলো। চোখ মেলতেই সে দেখতে পেল জাঙ্কুককে। জাঙ্কুক তার দিকে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে আছে। তাকে এই প্রথমবার এভাবে হাসতে দেখে তেও মুখে হাসি নিয়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুক তখন বলল, আপনি এসব ভারী জামা কাপড়েই ঘুমিয়ে গিয়েছিলেন, এগুলো অন্তত বদলে নিতেন। আসলে আমি অর্ধেক কথাটা বলতে নিয়েও থেমে গেল। তের নীরবতা দেখে জাঙ্কুক বলল, আমার জন্য অপেক্ষা করেছিলেন? উত্তরে তে মাথা নিচু করে রইল। জাঙ্কুক তখন তের মুখে হাত রেখে নিকাব খুলতেই প্রথমবারের মতন তের চেহারা দেখলো। তের টানা টানা বাদামি চোখ, সরু নাক, প্রশস্ত গোলাপি ঠোঁট সব মিলিয়ে যেন এক অপরূপ সৌন্দর্য তৈরি করেছে। পরপর তার মাথা থেকে শুভ্র রঙের আস্তরণটা সরানোর সাথে সাথে তার গাঢ় বাদামি রঙের কোমর সমান মসৃণ চুলগুলো তরতর করে ফুলে ছড়িয়ে গেল পিঠে। জাঙ্কুক ঠোঁট নাড়িয়ে আওড়ালো, অপরূপ। এতেইতে লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেললো। জাঙ্কুক আবারও কিছু বলতে মুখ খুললো। আপনি? জাঙ্কুক পুরো কথা শেষ করার আগেই তে তার আঙুল জাঙ্কুকের ঠোঁটে রেখে বলল, আজ থেকে আপনি নয়, তুমি আমায় তুমি করে বলবে। তোমাকে প্রথমবার দেখে আমিও তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম রাজকুমার আর্থার জিয়ন জাঙ্কুক। যদিও সেটা তখন বুঝতে দেইনি তোমাকে। আমার দেখার সবচেয়ে সেরা রাজকুমার তুমি, যেটা আমি মনে মনে কল্পনা করতাম। আমি তখনই ঠিক করেছিলাম বিয়ে করলে একমাত্র তোমাকেই করব। জাঙ্কুক ঠোঁটের কোণে হাসি রেখে তের এক হাত তার হাতের মুঠোয় নিয়ে আলতো করে চুমু খেয়ে বলল, আর তুমি তো আগে থেকেই আমার মনের গহীনে রয়েছো। হঠাৎ জাঙ্কুক অনুভব করলো তাকে তার পিতা স্মরণ করছে। জাঙ্কুক তের হাত ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি কিছুক্ষণের মাঝেই ফিরছি। তে কিছু বলার আগেই জাঙ্কুক চোখের আড়ালে চলে গেল। তে আশ্চর্য হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। মাঝরাতে একটা খারাপ স্বপ্নে ঘুম ভাঙলো তের। চোখ খুলতেই কামরায় চোখ বুলিয়ে সে দেখলো এখনো জাঙ্কুক ফেরেনি। এবার তার সন্দেহ হতে লাগলো। সে দরজা খুলে বেরিয়ে প্রাসাদের সব জায়গায় ঘুরে ফিরে জাঙ্কুককে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও পেল না জাঙ্কুককে। ইতিমধ্যে সে প্রাসাদের উপরতলায় খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে। নির্জন স্তব্ধ এই রাতে হঠাৎ তার কানে কিছু আওয়াজ ভেসে এলো। সে বাহিরে তাকাতেই দেখলো বাগানের কোনায় একটা গাছের আড়ালে জাঙ্কুকের অবয়ব দেখা যাচ্ছে। সেদিক অনুসরণ করে তে বাগানের দিকে এগোলো। তবে গাছের সামনাসামনি যেতেই কিছু কথা কাটাকাটি শুনতে পেয়ে তার পা জোড়া সেখানেই থমকে গেল। জাঙ্কুক গাছের আড়ালে কারোর সাথে কথা বলছে। তার গলার স্বর স্বাভাবিকের তুলনায় আরো গম্ভীর। সেই গম্ভীরতা নিয়ে সে কাউকে বলছে, আমি তোমাকে আগেই জানাতে পারতাম না, জানালে তুমি মানতে না। জাঙ্কুকের কথায় সেই বিপরীত ব্যক্তিটি উত্তরে রাগান্বিত স্বরে বলল, কোন সাহসে এমন পদক্ষেপ নিলে? ড্যাড, বোঝার চেষ্টা করো। নিজের শত্রুকে হাতের কবলে আনতে, তাকে চোখের সামনে রাখতে এই বিয়ে ছিল একমাত্র উপায়। জাঙ্কুকের মুখে সেই ব্যক্তিকে ড্যাড সম্বোধন শুনে তে বিস্মিত হলো। তাকে আরো বিস্মিত করতে জাঙ্কুক বলল, আজ আমি উপলব্ধি করেছি ব্লাডরোজ অন্য ভ্যাম্পায়ারদের দুর্বলতা হলেও আমার শক্তির বৃদ্ধির উৎস। তে আজ ব্লাডরোজের সংস্পর্শে আমার শক্তি বৃদ্ধি পায়, কিন্তু সেটা কেন? কোনো কি সূত্রযোগ আছে আমাদের মাঝে? হ্যাঁ আছে। কি সেটা? তুমি ভালো করেই জানো তুমি অন্যান্য ভ্যাম্পায়ারের তুলনায় আলাদা। তুমি পুরোপুরি ভ্যাম্পায়ার নও। তোমার শরীরে ভ্যাম্পায়ারের সাথে মানুষের রক্তও প্রবাহিত হচ্ছে। আর যদি বলি তোমার শক্তি বৃদ্ধির কথা, তবে হয়তো রাজকুমারীর সাথে তোমার বিবাহের কারণে হচ্ছে এমনটা, যেটা আগে আমরা জানতাম না। তাহলে তোমার রাগান্বিত হওয়ার কারণ কি এখানে, ড্যাড? ঠিক আছে, তবে যা করবে বুঝে শুনে করবি। তবে কাই আর তার বাবার কানে যেন এসব কথা না যায়, না হলে ওরা সুযোগের সদ্ব্যবহার করে তাদের প্ররোচনায় পুরো রাজ্যের ভ্যাম্পায়ারদের আমাদের প্রতি উস্কে দিবে। কথাটা বলে রাজা নামজুন হাওয়ার গতিতে উড়ে চলে গেল। শুনল না জাঙ্কুকের বলা শেষ কথা। আমি এদের কারো ধার ধারি না। নামজুন প্রস্থান করতেই জাঙ্কুক ঘুরে সামনে তাকিয়ে দেখলো তে থা মেরে সেখানে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ক্রোধ নিয়ে তে বলল, তাহলে তুই সেই রক্তচোষা ভ্যাম্পায়ার যে আমার রাজ্যের ক্ষতির জন্য এসেছিলি? তেকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুকের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে স্বাভাবিকভাবেই বলল, কি ব্যাপার, তুমি এখানে? কেন, আমাকে দেখে কি ভয় পেয়ে গেছিস নাকি? আমি সব জেনে গেছি বিদায়। কি মনে হয় তোমাকে দেখে আমি ভয় পাবো? তোমার রক্তের গন্ধ নাকে লাগতেই তোমার উপস্থিতি সম্পর্কে আমি অবগত ছিলাম। তে জাঙ্কুকের দিকে তার আঙুল তুলে বলল, খবরদার আমাকে ভুলেও তুমি বলে ডাকবি না। জাঙ্কুক বাঁকা হেসে বলল, কেন? কিছুক্ষণ আগেই তো বললে তুমি করে বলতে।
তে ক্রোধে ফেটে চিৎকার করে বলল, তোর সাহস কি করে হলো আমাকে ছলনা করে বিয়ে করার? জাঙ্কুক ভয়ানক অট্টহাসিতে ফেটে পড়ে বলল, তোর কি মনে হয় আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি? সেটা ভেবে থাকলে একদম ভুল। নিশ্চয়ই আমার কোনো স্বার্থ আছে বলে বিয়ে করেছি। ভ্যাম্পায়াররা কখনো কাউকে ভালোবাসতে জানে না। কথার মাঝে তার ঠোঁটের দুপাশে দাঁড়ানো দুটো দাঁত বেরিয়ে এলো। ধীরে ধীরে জাঙ্কুক তার আসল রূপে ফিরে আসতে শুরু করলো, যেটা দেখে তে আতঙ্কে তার চোখ দুটো বড় বড় করে ফেললো। আসমান কাঁপিয়ে থেমে থেমে বিদ্যুৎ চমকানোর ফলে ক্রমশ তীব্র আলোক ছটার সৃষ্টি হচ্ছে। ঘূর্ণায়মান শক্তিশালী বাতাসের বেগে সমুদ্রের পানির উত্তাল পাতাল তীব্র অশান্ত বড় বড় ঢেউ অত্যন্ত ক্ষুব্ধ ও উত্তাল হয়ে তীরে এসে আছড়ে পড়ছে। আবহাওয়া মুহূর্তে কেমন যেন অশান্ত হয়ে উঠেছে, যা একটু আগেও শান্ত ছিল। যেন প্রকৃতিও এই অশুভ শক্তির জাগরণে অশান্ত আর বিক্ষুব্ধ। জাঙ্কুক এক পা দুপা করে তের দিকে এগোতে থাকে। তে জাঙ্কুকের এমন ভয়ঙ্কর রূপ দেখে বিস্ময়ে হতবিহ্বল হয়ে স্থির দাঁড়িয়ে আছে। সে একটুও নিজ জায়গা থেকে নড়ছে না। জাঙ্কুক কাছাকাছি আসতেই হঠাৎ তার টনক নড়ে। সে পিছিয়ে যেতে নিলেই জাঙ্কুক তাকে দু হাতে আবদ্ধ করে দ্রুত বেগে তার কাঁধের কাছে নিজের মাথা এগিয়ে নিয়ে বলল, একটু না হয় চেখেই দেখি আমার বউয়ের রক্তের স্বাদ কেমন। জাঙ্কুক তার ঘাড়ে দাঁড়ালো দাঁত বসানোর আগেই তে তার শরীরের সর্বশক্তি দিয়ে জাঙ্কুককে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে নিল। জাঙ্কুক সরতেই তে তেজস্বী গলায় বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, অন্যথায় তুই তোর প্রাণ হারাবি। জাঙ্কুক কয়েক পা পিছিয়ে বিবস্ত্র হেসে দু হাত শূন্যে মেলে দিয়ে বলল, কি মনে হয় তোমার আমাকে মারা কি এতটাই সহজ রানীতে? আচ্ছা, তবে আমি এখানেই দাঁড়িয়ে পারলে চেষ্টা করে দেখো। তের চোখ ক্রোধে জ্বলজ্বল করছে। সে পরাক্রমের সাথে বলল, অবশ্যই তোর মৃত্যু অনিবার্য, তাও সেটা আমারই হাতে, শুধু সময় আর সুযোগের অপেক্ষা। জাঙ্কুক এবার হাসি থামিয়ে তার স্বাভাবিক রূপে ফিরে তের সামনে এসে আলতো করে তের থুতনিতে তার তর্জনী থেকে গভীর দৃষ্টি নিয়ে ফিসফিসিয়ে বলল, আমিও সেই দিনের অপেক্ষায়। আচমকাতে জাঙ্কুকের চোখে চোখ রাখতেই চোখের গভীরতায় তেজ যেন কোথায় উধাও হয়ে গেল। জাঙ্কুকের এই নিষ্পাপ সুদর্শন মুখটার দিকে তাকিয়ে কেউ বলতে পারবে না যে সে কোনো অশুভ শক্তির সর্দার। তার চোখে হারিয়ে মুহূর্তের জন্য তে ভুলে বসলো জাঙ্কুকের আসল সত্তা। মুহূর্ত সেখানেই থমকে রইল। তের হৃদয়ের কোণে জাঙ্কুকের প্রতি সংরক্ষিত সুপ্ত ভালোবাসা যেন তাকে কোনো এক মোহে আটকে ফেললো, যা স্পষ্টভাবে জাঙ্কুকের চোখে ধরা দিল। জাঙ্কুক মনে মনে সুযোগের সদ্ব্যবহার করে তেকে অপদস্থ করতে নিজেকে তের কাছে এগিয়ে নিতে লাগলো। তেও তার ঘোর কাটিয়ে উঠতে না পেরে জাঙ্কুকে সেই ফাঁদে পা রাখলো। একটা পর্যায়ে কিছুটা দূরত্ব অবশিষ্ট থাকতেই জাঙ্কুক ঠোঁটে বাঁকা হাসি রেখে দূরে সরে এলো। জাঙ্কুক সরে আসার সাথে সাথে তের হুঁশ ফিরল। সেও নিজেকে স্বাভাবিক করে দূরে সরে দাঁড়ালো। তখন জাঙ্কুক তাচ্ছিল্য হেসে বলল, সামান্য নিজের অনুভূতিগুলোকে সামনে রাখতে অক্ষম তুমি নাকি আবার আমাকে মারবে? তের তখন অজান্তেই চোখ অশ্রুতে ভরে এলো। সে তার টালমাটাল হৃদয়ের জটিলতা নিয়ে জাঙ্কুককে বলল, আমি তো সত্যিকারই তোমাকে ভালোবেসেছিলাম জাঙ্কুক, তুমি কেন আমায় ধোঁকা দিলে? কেন ভাঙলে আমার হৃদয়? সত্যিকারের ভালোবাসা কেন ভুল মানুষের সাথে হতে হলো আমার? আমি তোমার সত্যটা জানলে কখনোই তোমাকে ভালোবাসতাম না, কখনোই না, কখনোই না। তের চিৎকার যেন জাঙ্কুকের বুকের কোথাও একটা গিয়ে বিঁধলো। হৃদয়ে যেন এক অযাচিত কম্পন অনুভব হলো। তবু সে সেদিকে তোয়াক্কা না করে বলল, এসব ভালোবাসা মূল্যহীন একটা ফাঁদ, যার মাধ্যমে আমি তোমাকে দুর্বল করেছি। ভালোবাসা একটা দুর্বলতা আর বোকামি। যার মাঝে এই দুর্বলতা রয়েছে সে ধ্বংস হতে বাধ্য। আমার মাঝে এই দুর্বলতা নেই, তাই আমি কখনোই ধ্বংস হব না। জাঙ্কুকের কথার পারদে তের নিজের কর্মের অনুতপ্ত হতে লাগলো। সে ভুল করেছে, না জেনে না বুঝে। জাঙ্কুককে ভালোবেসে এই ভুলের মাসুল সে এখন জাঙ্কুকের প্রাণের বদলে চুকাবে। তবুও নিজের রাজ্যের মানুষদের সুরক্ষার জন্য সে এক চুলো ছাড় দিবে না। সে তার কাঁধে সমর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। দায়িত্বের কথা মাথায় আসতেই তের চোখে আবারও আগের মতো ধীরতা ফুটে উঠলো। সে দৃঢ় আওয়াজে হুমকি স্বরূপ জাঙ্কুকের দিকে আঙুল তাক করে বলল, আমি দুর্বল নই। ভালোবাসা কখনো মানুষকে দুর্বল করে দেয় না, বরং ভালোবাসা শক্তি যোগায়। আর আমার প্রজাদের ভালোবাসা আমার শক্তি। সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, আমি তোকে কোনো ক্ষতি করতে দিব না তাদের। জাঙ্কুক ঠোঁটে আগের ন্যায় হাসি রেখে বলল, দেখা যাক এই যুদ্ধে কে জয়ী হয়। আর হ্যাঁ, তুমি যদি ভুলেও আমার সত্যি কাউকে জানিয়েছো, তাহলে বিনা কারণে সে ব্যক্তি তার প্রাণ হারাবে। এই পর্যায়ে কিছুটা দমে গিয়ে বলল, খবরদার, তুই কারো কোনো ক্ষতি করবি না। তাহলে আমার সত্যিটা গোপন রাখতে হবে তোমাকে রানীতে। আশা করি কথা স্পষ্ট বুঝতে পেরেছো। জাঙ্কুকের হাতে হাত রেখে হাসি মুখে তে তার মায়ের সম্মুখে উপস্থিত। রানী ইউনজুন বেগম প্রসন্ন মনে তে আর জাঙ্কুকের মাথায় রাজমুকুট পরিয়ে দিচ্ছে। আজ থেকে তারা রাজ দরবারে একসাথে বসবে।
তে সকলের সামনে মুখে কৃত্রিম হাসি নিয়ে কাচের পুতুলের মতো দাঁড়িয়ে মিথ্যে অভিনয় করে যাচ্ছে। জাঙ্কুক তাকে একবার আর চোখে দেখে সন্তুষ্ট হাসলো। কাল রাতেই তাদের মধ্যকার চুক্তির মাধ্যমে তে এমন প্রতিক্রিয়া। অন্যদিকে জাঙ্কুক একদিনে রাজ্যের সকলের মন জয় করে নিল। রাজ্যের প্রজারা তাদের নতুন রাজার প্রশংসায় পঞ্চমুখ। তে সিংহাসনে বসে একজন বৃদ্ধ লোকের জমির সমস্যার সমাধান করছিল। তার সাথেই ছিল তার ছোট্ট নাতনি, যার হাতে ছিল বাগানের একটা ব্লাড রোজ। সে মূলত এটা জাঙ্কুককে দিতে এনেছে। সে শুনেছে তাদের নতুন রাজা নাকি অনেক সুদর্শন আর দয়ালু। ছোট মেয়েটি বারবার ফুলটা জাঙ্কুককে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছিল না। জাঙ্কুক সেটা খেয়াল করে তাকে কাছে ডাকলো। ছোট বাচ্চাটা সাড়া পেয়ে খুশিতে ছোট ছোট কদমে এগিয়ে গেল তার দিকে। তে সেটা দেখে মনে মনে ঘাবড়াচ্ছিল। তার চিন্তার কারণ সে ভাবছে হয়তো বাচ্চাটার উপর জাঙ্কুক তার অশুভ দৃষ্টি ফেলেছে। কিন্তু তেকে চমকে দিয়ে জাঙ্কুক বাচ্চাটার হাত থেকে ফুলটা নিয়ে মুখে মিষ্টি হাসি রেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি তো আমাকে সুন্দর একটা গোলাপ ফুল দিলে, এর বদলে উপহার হিসাবে খুশি হয়ে আমি তোমাকে কি দিতে পারি বলো? বাচ্চাটা নিষ্পাপ মনে হেসে বলে উঠলো, আমি মিষ্টি খেতে অনেক ভালোবাসি, আপনি চাইলে খুশি হয়ে আমাকে মিষ্টি দিতে পারেন। বাচ্চাটা আবদার করার সাথে সাথে জাঙ্কুক একটা দাসকে আদেশ করে বাচ্চাটার জন্য কিছু ফল আর মিষ্টি আনিয়ে নিল। একটা দাস এসে বাচ্চাটার হাতে সেগুলো ধরিয়ে দিতে বাচ্চাটা খুশিতে আটখানা হয়ে গেল। সবাই মুগ্ধ চোখে তখন সেই মুহূর্তটা দেখলো। এর আগে তারা কোনো রাজাকে বাচ্চাদের সাথে এত সুন্দরভাবে মিশতে দেখেনি। তাই কিছুক্ষণ ঘোরের মধ্যে থেকে দোটানায় করে ভাবতে লাগলো বাস্তবে জাঙ্কুকের আসল রূপ আসলে কোনটা। এটা নাকি সেই বিভৎসটা যেটা কাল রাতে সে দেখেছিল। পরক্ষণে নিজের ভাবনাকে তাচ্ছিল্য করে সে বিড়বিড় করে বলতে লাগলো, যে ছেলে ছলনার আশ্রয় নিয়ে নিজের শত্রুকে বিয়ে করতে পারে সেই ছেলের কাছে এসব করার নিখাত অভিনয় ব্যতীত আর কিছুই না। সারাদিনের রাজকার্য সম্পাদনের পর তের রাতে বেশ ক্লান্ত অনুভব করলো। সে ভাবলো তার একবার স্নানের প্রয়োজন, তাই সে দাসীদের ডেকে বলল তার স্নানের জন্য সব প্রস্তুত করে দিতে। আদেশ পেয়ে দাসীরা তার স্নানের জন্য সব প্রস্তুত করার পর তে স্নান কক্ষে প্রবেশ করতেই দেখা গেল তার স্নানের পানিতে অজস্র গোলাপের পাপড়ি ভাসছে। সেই পানিতে ডুবে গা ভেজানোর সাথে সাথে তার শরীরে সারাদিনের সব ধকল আর ক্লান্তি নেমে গেল। শরীর শিথিল করে চোখ বুজার সাথে সাথে তার চোখে অগত্যা বারবার সকালে জাঙ্কুকের মিষ্টি হাসি দেওয়া চেহারাটা ভেসে এলো। সে সাথে সাথে জটপট করে চোখ খুলে ফেললো। নিজেকে নিজে দোষারোপ করতে লাগলো জাঙ্কুকের চিন্তা মাথায় আনার জন্য। আমাকে এভাবে দুর্বল হলে চলবে না, আমাকে জাঙ্কুকের বিরুদ্ধে লড়তেই হবে। দীর্ঘ স্নান শেষ করে তে চুল মুছতে মুছতে নিজের কামরায় ফিরে এসে দেখলো জাঙ্কুক তার পালঙ্কে স্বাচ্ছন্দ্যে এক পা তুলে তাতে এক হাত ঠেকিয়ে বসে লাল তরলের মতন কিছু একটা পান করছে। যেটা দেখা সাথে সাথে তের গা গুলিয়ে এলো। সে চোখ মুখ কুচকে মুখ অন্য পাশে ফিরিয়ে বলল, এইসব কি? আমার কামরায় আপনি কি করছেন? তের কথায় জাঙ্কুকের কপালে সূক্ষ্ম কয়েকটা ভাঁজ পড়লো। সে সেভাবেই তের দিকে তাকিয়ে বলল, তোমার কামরা বলতে কি বোঝাচ্ছ? এটা তো এখন আমার রাজ্য। তোমাকে দখল করার সাথে সাথে এই রাজ্যকেও আমি দখল করে নিয়েছি। রাগে কটমট করতে করতে বলল, আমি আমার কোনো কিছু দখলই দেইনি আপনাকে। জাঙ্কুক তখন উঠে আস্তে আস্তে বলল, আচ্ছা তাই? জাঙ্কুককে উঠে আসতে দেখে ঘাবড়ে গিয়ে পিছাতে পিছাতে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, দূরে থাকুন। তের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখে জাঙ্কুকের ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠল। জাঙ্কুক অবিচল থেকে দুর্বদ্ধভাবে বলল, কেন তুমি আমার কাছাকাছি আসার ভয় পাচ্ছ? তের তোতলানো আওয়াজে বলল, কেন ভয় পাবো কেন আমি? জাঙ্কুক ভারী গলায় প্রতি উত্তর করলো, নিজের মনের কাছে ধরা দেওয়ার ভয়ে। এতক্ষণে জাঙ্কুক হাতের গ্লাসটা একপাশে রেখে তে সম্মুখে এসে দাঁড়ালো। তে যথাসম্ভব নিজেকে ধীর রাখার চেষ্টা করলো। জাঙ্কুককে এতটা কাছে আসতে দেখেও সে এবার একটুও টলল না, তবে কয়েক পা পিছিয়ে গেল। জাঙ্কুকও তের পায়ে পা মিলিয়ে কয়েক ধাপে এগিয়ে এলো। এক পর্যায়ে পিছুতে পিছুতে তের পিঠ দেয়ালে গিয়ে ঠেকলো। তখন জাঙ্কুক তার দুপাশে হাত রেখে মুখ কাছে এনে বলল, তোমাকে ভেজা চুলে ভীষণ স্নিগ্ধ লাগছে। জাঙ্কুকের মুখে কথাটা শোনা মাত্র তের হৃদয় মুহূর্তের জন্য স্পন্দন হারালো। তবে সে একটাবারের জন্য মাথা তুলে তাকালো না, নিজেকে স্বাভাবিক রেখে সে বলল, শুনুন, আপনার এসব কথা আর আমাকে প্রভাবিত করতে পারবে না। আমি তোমার স্বামী হই, এইটুকু প্রশংসা তো আমার কাছ থেকে তোমার প্রাপ্য। তে এক ঝটকায় সরে গিয়ে বলল, না, প্রাপ্য না। আমাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো না। আমরা একই ছাদের নিচে স্বামী স্ত্রী হয়ে থাকলেও আপনার আর আমার মাঝে অনেক বড় একটা দ্বন্দ্বের দেয়াল রয়েছে, যা অতিক্রম করে আমাদের মিলন সম্ভব নয়। আপনি এক অশুভ শক্তি, যা শুভকে কখনোই ছুঁতে পারবে না। এই পর্যায়ে জাঙ্কুকের মুখটা কিছুটা মলিন দেখালো। সে কিছু না বলে চোখের পলকে বারান্দা দিয়ে জঙ্গলের দিকে উড়ে চলে গেল।